অবহেলার শেষ মূল্য। গল্পের ৬ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে গল্প শুরু করে যাক। রহিমের কথা শুনে মেয়েগুলো হাসতে হাসতে বলল, দেখে তো একদম ফিটফাট মনে হচ্ছে, কিন্তু এর ভিতরে কি আছে কে জানে। ওকে নিয়ে এখানে আয় তো একটু। আর ইয়ে মানে কি? হ্যাঁ, আমি রহিমকে বললাম, রহিম, এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই, তাড়াতাড়ি ভিতরে চল। রহিম চেহারা মলিন করে বলল, স্যার, এরা কিন্তু পরিয়াপুর বান্ধবী, পরে ওরা আমার অবস্থা কাহিল করে দেবে। তো আমি কি করব? চল তো, এত কথা না বলে। রহিম আমার কথা শুনে মেয়েগুলোকে বলল, আপু, জিনিসপত্রগুলো আগে ভিতরে রেখে আসি, নইলে খালামণি আবার বকা দেবে। রহিম আমাকে ইশারা করে বলল, এই সুযোগে তাড়াতাড়ি ভিতরে চলেন, নইলে 12টা থেকে 13টা আমাদের বেজে যাবে। দরকার কাছে গিয়ে দেখি আন্টি দাঁড়িয়ে আছে। আন্টি আমাকে দেখে বলল, বাজার করে নিয়ে আসছো বুঝি? জি আন্টি, বাজার করে নিয়ে আসলাম। দেখ বাবা, তুমি এখানে নতুন আসছো, তাই এত কিছু জানো না। দেখ বাবা, রিয়া আমাদের পরিবারের মেয়ে, ওকে আমরা খুব আদর করি। ও যখন যা চায় তাই দেই। বিকালে ও এসে তোমার নামে অভিযোগ করছে, জানি না কেন, কি কারণে বা অভিযোগ করছে। ছোট মেয়ে বাবা ও, তাই ওর সাথে বেশি কিছু করতে যাবে না, কারণ ও কখন কি করে ফেলে। আমি মাথা নিচু করে বললাম, সরি আন্টি। আরও? আন্টি আমাকে আটকে বলল, যাও, ভিতরে যাও, সরি বলতে হবে না। আশা করি এরপর আর তোমার নামে কিছু শুনব না। মনে মনে বললাম, পিচ্ছি মেয়েদের সামনে অপমানিত হলাম, আবার আন্টির কাছেও অভিযোগ করছে, কি কপাল আমার। রহিম আমাকে চিন্তিত দেখে বলল, আরে স্যার, এত চিন্তা করবেন না তো। তবে রিয়া আপু কি পিচ্ছি মনে করে ওর সাথে আবার লাগতে যাবেন না, নইলে আপনার কেরিয়ার নষ্ট করে দিতে পারবে ও একাই। দেখে তো এমনিই মনে হচ্ছিল। আচ্ছা, আমি এখন গেলাম, আর দরকার হলে ডাকবেন। রহিম চলে যাওয়ার পর নতুন ফোনটা হাতে নিয়ে দেখতে লাগলাম। আচ্ছা, এখানে থাকা কি আমার ঠিক হবে? কি জানি, যত ভেজাল সব ঘুরে ফিরে শুধু আমার কাছেই আসে, বুঝি না। রাতে রুমে শুয়ে আছি, হঠাৎ করে বাহির থেকে রহিম বলল, স্যার, দরজাটা যদি একটু খুলতেন তাহলে ভালো হতো। আমি শোয়া থেকে দাঁড়িয়ে দরজা খুলে বললাম, হুঁ রহিম, বলো, কি হয়েছে? স্যার, খালামণি আপনাকে নিচে যেতে বলছে, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আমার জন্য অপেক্ষা করবে কেন? আর তাছাড়া সবাই খাবার সামনে নিয়ে বসে আছে আপনার জন্য, এখন তাড়াতাড়ি চলেন তো। আরে না রহিম, কি বলো, আমি খাবার রান্না করেছি তো। রহিম আমার কথা শুনে হাসি দিয়ে বলল, তা কি কি রান্না করেছেন শুনি? জীবনে কখনো রান্না করি নাই তো রহিম, এই ভাত আর ডিম। এটা ছাড়া আপনি আর কিছু পারবেন না আমি জানি। এখন চলেন। কিন্তু রহিম, আরে চলেন তো, এত কথা না বলে। ওকে ঠিক আছে, চল। নিচে যেতে যেতে রহিম প্রশ্ন করল, রান্না কিভাবে শিখবেন? আমি হাসি মুখে বললাম, চেষ্টা করলে উপায় হয় জানো তো রহিম, এই কথাটা আমিও ইউটিউব দেখে দেখে সবকিছু শিখে নিব। রহিমের সাথে কথা বলতে বলতে ভিতরে চলে গেলাম। ভিতরে যেতেই আন্টি বলল, আজকে রাতে আমাদের এখানে খাবে, তোমাকে বলা হয়েছিল না? আমি হাসি মুখে বললাম, অযথা আপনাদের কষ্ট দিয়ে লাভ আছে, এমনিই আমার জন্য। আচ্ছা, এখন কথা না বলে বসে পড়ো। টেবিলে একটাই সিট খালি আছে, সেটা হলো রিয়ার পাশে। মনে মনে বললাম, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। রিয়ার পাশে বসতেই ও আমার দিকে কেমন দৃষ্টিতে তাকালো। আর আঙ্কেলের কথা আর কি বলবো, উনি আসলেই একটা গম্ভীর টাইপের মানুষ। হঠাৎ করে আন্টি বলল, কিছু না মনে করলে একটা কথা বলবো বাবা? অবশ্যই, কেন নয় আন্টি। তুমি যে বাসা থেকে পালিয়ে আসছো, তোমার বাবা মা এটা জানতে পারলে কষ্ট পাবেন না? আন্টির কথার উত্তর দিয়ে বললাম, যার কোনো বাবা মা নাই আর কষ্ট বা কি পাবো? কিন্তু রনি তো বলল তোমার বাবা মা আছে। আমি এবার মন খারাপ করে বললাম, ওনারা আমাকে ত্যায্য পুত্র করে দিয়েছে। আমার কথা শুনে সবাই যেন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আঙ্কেল তো খাবার রেখে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, তবে রিয়া শুধু মাথা নিচু করে খাবার খাচ্ছে। আন্টি আমাকে প্রশ্ন করল, কিছুই বুঝলাম না বাবা। আমি এবার মুচকি হাসি দিয়ে বললাম, আমার বোনের সাথে আমি নাকি খারাপ কাজ করতে চেয়েছি, এই জন্য আমাকে সবাই বাসা থেকে বের করে দিয়েছে। সবকিছু যদি একটু খোলাসা করে বলতে ভালো হতো।
আমি এবার আন্টির কথা শুনে সবকিছু বলে দিলাম, তবে শেষে একটা কথা বললাম, এসব কাউকে প্লিজ বলবেন না। আমি এখন আমার জীবনে কাউকে জড়াতে চাই না। যেখানে মা বাবা আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে সেখানে বা আর কে কি করবে। আমি খাবারের মাঝে পানি দিয়ে বললাম, আন্টি আমি গেলাম। আন্টি আমাকে বলল, বস। আমি নিজের চোখের পানি মুছে চেয়ারে বসালাম। এবার আন্টি আমাকে বলল, তোমার যখন যা দরকার পড়ে আমাকে বলবে, সে টাকা আর যাই হোক। এখানে আমাদের কাছে এসেছো, আমি সাহায্য করব তোমাকে, কথা দিলাম, যতটুকু সম্ভব। এবার আঙ্কেল বলল, বাবা আসলেই তখনকার জন্য আমি সরি, আমি জানতাম না। আরে আঙ্কেল বাদ দেন, আমি এখন আর এসব মনে করতে চাই না। আন্টি আপনার ছেলে কোথায়, দেখলাম না যে? ও ঘুমিয়ে গেছে বাবা। ঠিক আছে আন্টি, আমি গেলাম। কিছু খেলে না তো? পেটে ভরে গেছে আন্টি। এই কথা বলে আমি উপরে চলে গেলাম। তবে আমি রিয়ার ভিতরে কোনো পরিবর্তন দেখতে পেলাম না। আজকে একটা গোপন কথা বলি, রিয়াকে সত্যি আমার প্রথম দেখাই পছন্দ হয়ে গেছে। ও যদিও পিচ্ছি একটা মেয়ে, কিন্তু বুঝলাম না কেন ওকে আমার পছন্দ হয়েছে। মনে মনে কেন জানি হাসতে ইচ্ছে করছে কি জানি। রুমে গিয়ে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি রাত 2টা বাজে। ফোনটা হাতে নিয়ে ছাদে চলে গেলাম। এখন আর ঘুম আসবে না। ছাদের এক কোথায় গিয়ে চিন্তা করছি কিভাবে কি শুরু করব। আমাকে এখন নিজের পায়ে দাঁড়াতে হবে, কিন্তু আমার তো মাথায় আসছে না কিভাবে কি করব। এত রাতে এখানে কি করেন? এবার একটু ভয় পেয়ে পিছনে ফিরে তাকাই, দেখি রিয়া দাঁড়িয়ে আছে। রিয়াকে দেখে মাথা নিচু করে বললাম, ম্যাডাম আমি কি এখান থেকে চলে যাব? রিয়া আমাকে অবাক করে দিয়ে বলল, আমাকে মাফ করে দেন প্লিজ। বুঝলাম না, আর আপনি আমার কাছে মাফ চাইলেন কেন? কালকে আপনার সাথে আমার এমনটা করা উচিত হয় নাই। জানেন, রনিকে চাচিমা হাত পায়ে ধরে বলছে এখানে থাকতে, কিন্তু ও চলে গেল, এই জন্য ওর উপর রাগটা বেশি। আপনি তো ওর বন্ধু, আর রাতে আপনার জীবনে কি কি হয়েছে এসব শুনে আমার খুব খারাপ লেগেছে। বিশ্বাস করেন ভাইয়া, আমি নিজেকে এখন অনেক বড় অপরাধী মনে করি। মনে মনে বললাম, ভাইয়া বলে সবকিছু শেষ করে দিল, এই কাজটা রিয়া কি ঠিক করল? কি হলো ভাইয়া, আপনি কি আমাকে... দেখ রিয়া, তোমাকে সেই দিন পিচ্ছি বলাতে আমার গালে তুমি হাত তুলেছ, তবে আমার এখানে খারাপ লাগে নাই। তুমি তোমার বান্ধবীদের সামনে এটা না করলেও পারতে। মনে মনে কি বলি জানো, সবাই আমার সাথে কেন বা এমন করে। আমি বলছি তো, আমি তখন জানতাম না, আর জানলে কি আর আপনার সাথে এমন করতাম? আচ্ছা ঠিক আছে, সে বাদ দাও, নিজের ভুল বুঝতে পারছো এটাই বেশি। তবে আমি কিন্তু এর প্রতিশোধ নিতাম। রিয়া হাসি দিয়ে আমার পাশে দাঁড়িয়ে বলল, সেটা কিভাবে ভাইয়া? ভাইয়া বলা কি খুব জরুরি? লাইনে মারবেন বুঝি? তোমার মতো পিচ্ছি মেয়ের সাথে আমি লাইন মারব? আমার তো মনে হয় সেই দিন দুধ খেয়েছ, দাঁতে এখনও পোকা লেগে আছে। আবার পিচ্ছি বললেন? আর কিসব ফালতু কথা বলেন? আরেকদিন খালি পিচ্ছি বলে দেখিয়েন। পিচ্ছি বললে কি করবে শুনি? আবার পিচ্ছি বলছেন? আচ্ছা সরি, আর বলবো না, ঠিক আছে। এখন বলো, এই রাতের বেলায় এখানে কি করতে এসেছো? আমি কি করতে এসেছি পরে বলবো, আগে আপনি বলেন আপনি এখানে কি করতে এসেছেন? কি আর, ঘুম আসছিল না বলে এখানে আসছি। তাছাড়া আমার রুম তো ছাদেই, তাই যখন ভালো লাগে না তখন এখানে আসি। কিন্তু তুমি তো একটা মেয়ে, মেয়ে হয়ে এখানে আসছো পরে। সবাই আপনাদের পরিবারের মতো নয়, আর আমার চাচা চাচি জানে আমি কেমন মেয়ে। আমি মন খারাপ করে বললাম, রিয়া আর যাই বলো না কেন, আমার পরিবার নিয়ে কখনো কোনো কথা বলবে না, খুব রাগ হয় আমার। আচ্ছা সরি, আর বলবো না, আমার ভুল হয়েছে। তবে আমার একটা প্রশ্ন। বল। নিজের মায়ের পেটের বোন কি কখনো এমন করতে পারে? যখন মানুষ কোনো কারণবশত লোভে পড়ে অন্ধ হয়ে যায়, তখন তার ভাই আর কে কি হয় সেটা তার দেখার সময় নেই। সত্যি, একটা মানুষের যে এত রূপ থাকতে পারে বিশ্বাস হয় না। আচ্ছা আপনি এখন কি করবেন? তোমার সাথে যেহেতু মিল হয়ে গেছে, এখন তো ভালোই হলো। তবে আমার একটা কাজ করে দিতে পারবা? বলো ভাইয়া। মনে মনে বললাম, এই মেয়ে তো দেখি ভাইয়া বলে আমাকে মেরে ফেলবে। থাক, কি আর করা। মনের কষ্ট মনে চেপে রেখে বললাম, রহিম তোমাকে কতগুলো কাগজ দেবে, সেগুলো কলেজে নিয়ে যাবে, তাহলেই হবে। এখানের কলেজে ভর্তি হবেন বুঝি? কিন্তু আমি তো সকালে প্রাইভেট পড়ে স্কুলে চলে যাই, কলেজে কিভাবে যাব? তাছাড়া পরিয়াপুকে কি বলবো? তুমি পারবে কিনা তাই বলো। যেতে পারি, তরে আমার বুঝেন তো, ঘুষ লাগবে, তাই তো? রিয়া হাসি দিয়ে বলল, এই তো বুঝে গেছেন আপনি। আচ্ছা দিবনে, সমস্যা নেই। আপনার কষ্ট হয় না? কষ্ট হবে কেন? আপনার বাবা মা আপনাকে যে ত্যায্যপুত্র করে দিয়েছে, এটা আমার প্রাপ্য ছিল রিয়া।
তবে আমার একটা ছোট বোন আছে, ও ঠিকই আমাকে বিশ্বাস করেছিল। আজকে যদি আমি বেঁচে থাকি ওর জন্য। আমি তখন বাসা থেকে চলে আসব, তখনও বলছিল, ভাইয়া তুই প্রতিষ্ঠিত হবি, আর যেদিন ফিরে আসবি সেই দিন আমার জন্য একটা ভাবি নিয়ে আসবি। খুব ভালোবাসি ওকে আমি। জান রিয়া, আমার বন্ধু রনি পর্যন্ত আমাকে বিশ্বাস করেছিল, কিন্তু আমার মা বাবা আমাকে বিশ্বাস করে নাই। এসব চিন্তা করলে খুব কষ্ট হয়। কান্না করিয়েন না ভাইয়া, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। দেখি উপরওয়ালা কি দেখেছে কপালে। আচ্ছা, বিকালে কোথায় গিয়েছিলেন? রহিম একটা টিউশনি ঠিক করে দিল, কথা বলে আসলাম, আর অল্প কিছু বাজার করে নিয়ে আসলাম। ওই বাড়ির সামনে কি একটা পুকুর আর কিছু নারকেল গাছ ছিল? ছিল। কিন্তু তুমি কিভাবে জানো? আরে, এটা তো পরিয়াপুদের বাসা। আচ্ছা, আমাকে পড়াবে? কি বলো তুমি? প্রাইভেট পড়বে আবার আমার কাছে? বিশ্বাস হয় না। আপনি পড়াবেন নাকি তাই বলেন। বিয়ের আগে পাগল বানাতে চাও তুমি আমাকে। ওমা, আমি আবার আপনাকে কিভাবে পাগল বানাবো? তোমাকে পড়ানো যাবে না মানে যাবে না। ভাইয়া, পড়াবেন না বুঝি? চাচি কাছে গিয়ে কি বলবো? যাও যাও, গিয়ে বলো, তাতে আমার কি? আমি কাকে পড়াবো কি পড়াবো না সেটা আমার বিষয়। রিয়া এবার মুখ বাঁকিয়ে বলল, থাক, আপনাকে পড়াতে হবে না, অন্য কারো কাছে পড়ব। আর তাছাড়া আমি তো আর একা পড়ব না, আমি যেখানে যাই আমার বান্ধবীরাও সাথে থাকে, সবাই একসাথেই পড়ি। মনে মনে বললাম, আজকে কি তাহলে নিজের কপালে নিজেই কুড়াল মেরে দিলাম? কেন যে এটা বলতে গেলাম? মান সম্মান একদিকে রেখে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি বললে যেহেতু। রিয়া এবার একটু অভিমান করে বলল, কি ঠিক আছে? আগে তো বলেছেন। আরে ওটা তো মজা করে বলছি, বুঝো না কেন? বুঝি আপনি কি বলতে চেয়েছিলেন। আচ্ছা, আমি ওদের বলবো না। তোমাকে প্রথম দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু এখন তোমাকে দেখে বুঝলাম পিচ্চি হলেও মনটা অনেক ভালো। রিয়া চোখ লাল করে বলল, আর একবার শুধু পিচ্চি বলে দেখেন আপনার কি অবস্থা করি। ছাড় এসব রিয়া, যাও এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। এই রাতে কি সুন্দর একটা চাঁদ উঠেছে, আপনার এটা দেখে কিছু ইচ্ছে করে না? ইচ্ছে তো অনেক কিছু করে, কিন্তু আমি তো গরিব, স্বপ্ন দেখলে আর কি হবে? নইলে এই রাতে বউকে জড়িয়ে ধরে চাঁদ দেখতাম। খুব রোমান্টিক কথা বললেন তো। আর আপনি আবার গরিব কোন দিন থেকে হলেন? তুমি এসব বুঝবে না রিয়া, বুঝিয়ে বললেই তো বুঝি নাকি? যাও ঘুমাতে যাও, অনেক কথা তো হলো। আমি গেলে কি আপনি এখানে একা একা দাঁড়িয়ে থাকবেন নাকি? না, আমিও ঘুমাতে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। আর আমি কিন্তু সকাল সকাল প্রাইভেট চলে যাই, দরজা খোলা রাখবেন যেন আপনাকে ডাক দিতে পারি। আচ্ছা ঠিক আছে, যাও। রিয়া চলে যাওয়ার পর আমিও আমার রুমে চলে গেলাম। না, মেয়েটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না, মোটামুটি ভালোই আছে। কিন্তু ওকে কেন যে আমার এতটা পছন্দ হয়ে গেছে বলতেও পারি না। না, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আমাকে এখন আমার নিজের কেরিয়ার গড়তে হবে। কখন যে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেছি বলতেও পারি না। হঠাৎ করে মনে হলো আমার শরীর কেমন যেন ভিজা ভিজা লাগছে। লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেলাম। সামনে তাকিয়ে দেখি রিয়া স্কুল ড্রেসে আমার সামনে দাঁড়িয়ে আছে, আর রহিম মিয়ার হাতে একটা জগ। রহিম মিয়া আমাকে দেখে হাসি দিয়ে বলল, স্যার, এখানে আমার কোনো দোষ নেই, রিয়া ম্যাডাম বলল এই জন্য। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, এটা একটা কাজ করলে রিয়া, এখন তো আবার আমার গোসল করতে হবে। ভালোই করেছি, আপনাকে বলছি না আমি সকালে চলে যাব, আর আমি ওপরে আসলাম আপনাকে ডাকতে, এই জন্য এটা করলাম। তবে লুঙ্গি একটু সামলে পরাবেন, নইলে আপনার মান ইজ্জত চলে যেতেও পারে। আমি রিয়ার দিকে চোখ বড় করে তাকিয়ে বললাম, এর প্রতিশোধ কিন্তু আমি নিবই, বলে রাখলাম রিয়া। সে নিতে পারলে আপনি নিবেন, এখন টাকা দেন, আমাকে যেতে হবে, আমার বান্ধবীরা আবার আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি রিয়ার হাতে টাকা দিয়ে ওকে বিদায় করলাম। রহিম মিয়া হাসতে হাসতে বলল, আপনার মান সম্মান নেই মিয়া, আমি না থাকলে তো রিয়া ম্যাডাম সবকিছু ভিডিও। আর বলো না, কি জানতো ও এত সকাল সকাল এখানে চলে আসবে। কি ঠান্ডা লাগছে এখন। যান গোসল করে আসেন তাড়াতাড়ি, বিকালে তো আপনাকে যেতে হবে, মনে আছে তো? মনে আছে, তোমাকে বললে হবে না। কিছুক্ষণ পর রহিম মিয়াও চলে গেল। আমি সকাল সকাল গোসল করে একটু বাহিরে বেরোলাম। আজকে একাই বেরোয়েছি, এই দিক সেদিকে ঘুরতে ঘুরতে অনেক